অনেকের একটা প্রবলেম থাকে, ঠিক আছে? এই রিটস কি, কেন, আমরা একটু ছবি এঁকে বুঝবো। আমি যখনই পড়াই আমি প্রেফার করি যাতে একটু ছবি এঁকে করানো যায়। দেখি কারা কারা ক্লাসে রয়েছে। পিন্টু, শুভম, গুড আফটারনুন, শিরাজিৎ, সকলকে গুড আফটারনুন। ওকে, সো রিটস, হোয়াট ইজ রিয়েলি রিটস? আমি এখানে একটা ছোট্ট এক্সাম্পল দিই, তাহলে তোমরা বুঝতে পারবে রিটসটা কি, কেন তার প্রয়োজনীয়তা রয়েছে। আজকে ধরো তোমাকে একটা প্রপার্টি প্রোভাইড করা হয়েছে, বা আমি এক্সাম্পলটা দিয়ে থাকি ক্লাসে যে তোমাদের সামনে একটা থালা মিষ্টি রয়েছে, এক থালা মিষ্টি। এবার সেই মিষ্টিটা তোমার সামনে রাখা হয়েছে, কিন্তু সেটা তোমাকে খেতে দেওয়া হচ্ছে না, অলরাইট? বা তোমার প্রপার্টি রয়েছে, সেই প্রপার্টিটা তুমি এনজয় করতে পারছো না, কেন? অন্য কেউ হয়তো সেটা দখল করে নিয়েছে, বা তুমি মিষ্টিটা যদি খেতে যাও সেখানে তোমার মা হয়তো তোমাকে বকাবকি করছে। তাহলে সেক্ষেত্রে তুমি কি করবে? তোমার কি করণীয়? তুমি হয়তো কারোর কাছে গিয়ে কমপ্লেন করবে, মা যেহেতু তোমাকে মিষ্টি খেতে দেননি, তুমি হয়তো বাবার কাছে গিয়ে কমপ্লেন করবে, রাইট? সো এই যে তুমি একটা কমপ্লেন করতে পারছো, এই যে তুমি এই ক্ষেত্রে কমপ্লেন করতে পারছো, তার মানে তুমি নিজের রাইটটাকে এনজয় করতে পারছো, ইজন্ট ইট? না হলে সেই এক থালা মিষ্টির কি মানে থাকে যদি সেটা তুমি এনজয় না করতে পারো, খেতে না পারো, সেটা খেলে যদি বকা খাও? তুমি জানো বকা খাবে না, কারণ বাবা তোমাকে বাঁচিয়ে নেবেন। তো এই হচ্ছে বেসিক্যালি রিটস এর ভূমিকা, রাইট? রিটস এর ভূমিকা হলো তোমাদের যে সমস্ত ফান্ডামেন্টাল রাইটস গুলো দেওয়া রয়েছে, সেই রাইটস গুলো যদি কেউ তোমাদের থেকে কেড়ে নেয়, সেই রাইটস গুলো যদি ভায়োলেশন হয়, সেক্ষেত্রে তুমি কমপ্লেন করতে পারো। নিজের কমপ্লেনটা নিয়ে যাবে কোর্টের কাছে। কোর্টের কাছে তুমি কমপ্লেন করবে যে দেখুন আমাকে রাইটস দিয়েছিল আমার কনস্টিটিউশন, কিন্তু সেই কনস্টিটিউশনের রাইটস গুলো আমি এনজয় করতে পারছি না, সেটার ভায়োলেশন হচ্ছে। এবং সেক্ষেত্রে কোর্ট কিন্তু অর্ডার জারি করবে, যেটাকে আমরা রিটস বলছি। তো আশা করছি বেসিক আইডিয়াটা বুঝতে পেরেছো। হোয়াট ইজ রিটস? বেসিক আইডিয়াটা কি ক্লিয়ার? হোয়াট ইজ রিটস? আশা করছি বেসিক আইডিয়াটা ক্লিয়ার করতে পেরেছি। চলো এবার একটু ডিটেলসে দেখি। এখানে দুটো আর্টিকেল দেখতে পাচ্ছি, আর্টিকেল 32 এন্ড আর্টিকেল 226। এই দুটো আর্টিকেল কেন এইভাবে লিখেছি একটু দেখি। ওয়েল, আজকে তোমার যদি ফান্ডামেন্টাল রাইটস ভায়োলেটেড হয় এবং তুমি সেক্ষেত্রে কোর্টে যেতে চাও, তুমি সুপ্রিম কোর্টেও যেতে পারো, অন্যদিকে তুমি কিন্তু হাইকোর্টেও যেতে পারো। তো সুপ্রিম কোর্টে যদি তুমি যাও, সেক্ষেত্রে কোন আর্টিকেলের আন্ডারে সুপ্রিম কোর্ট রিটস জারি করবে? আর্টিকেল 32 এর আন্ডারে। বাট আজকে যদি তুমি হাইকোর্টে যাও, তাহলে হাইকোর্ট রিট জারি করে কোন আর্টিকেলের আন্ডারে? আর্টিকেল 226 এর আন্ডারে। তাহলে এবার তোমাদের একটা প্রশ্ন থাকবে, ম্যাম আর্টিকেল 232 এন্ড 226 এটাই কি একমাত্র ডিফারেন্স যে একটা সুপ্রিম কোর্টের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, একটা হাইকোর্টের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল? না, এছাড়াও কিন্তু ডিফারেন্স রয়েছে। ফান্ডামেন্টাল রাইটস এর আর্টিকেলটা কি? 12 থেকে 35, ইজন্ট ইট? ঠিক লিখেছি তো আমি? ফান্ডামেন্টাল রাইটস এর আর্টিকেল কত? 12 থেকে 35, কারেক্ট? সো এই যে দেখো আর্টিকেল 32, সেটা এই ব্র্যাকেটের আন্ডারেই পড়ছে না? 12 থেকে 35 এর মধ্যেই তো আর্টিকেল 32 পড়ে, ইয়েস অর নো? যদি আমার লাইনটা একদম ব্যাকা, ডিজিটাল হ্যান্ডরাইটিংটাকে প্লিজ ইগনোর করো, বাট আদারওয়াইজ তার মানে এই যে আর্টিকেল 32, this in itself is a fundamental right. আর্টিকেল 32 নিজেই কিন্তু একটা ফান্ডামেন্টাল রাইট। তো আমরা যে আমাদের ফান্ডামেন্টাল রাইটস এর ভায়োলেশনের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের কাছে যাই, সেটা নিজেই কিন্তু একটা ফান্ডামেন্টাল রাইট। বাট আর্টিকেল 226 কি 12 থেকে 35 এর মধ্যে পড়ে? সো আর্টিকেল 226 is not a fundamental right, আর্টিকেল 32 is। বোঝা গেছে? ক্লিয়ার? তাহলে এখানে একটা ডিফারেন্স তো আমরা দেখতে পেলাম, রাইট? তো তোমাদের একটা প্রশ্ন থাকতে পারে যে ম্যাম আজকে যদি আমার ফান্ডামেন্টাল রাইটস ভায়োলেটেড হয়, তাহলে সেক্ষেত্রে আমি কি ডিরেক্টলি সুপ্রিম কোর্টে যেতে পারি?
উত্তর হলো হ্যাঁ, 100 বার যেতে পারো। আজকে যদি তোমাদের ফান্ডামেন্টাল রাইটস ভায়োলেটেড হয়, তোমরা সেক্ষেত্রে ডিরেক্টলি সুপ্রিম কোর্টে যেতেই পারো। এটাকে আমরা কি জুরিডিকশন বলি? এটাকে আমরা বলি অরিজিনাল জুরিডিকশন। অরিজিনাল জুরিডিকশন যেখানে আমরা ডিরেক্টলি সুপ্রিম কোর্টের কাছে যেতে পারছি। দিস ইজ দ্য অরিজিনাল জুরিডিকশন। বাট রিট জুরিডিকশন কি সুপ্রিম কোর্টের এক্সক্লুসিভ জুরিডিকশন? অন্য কোনো কোর্টের কাছে কি রিট জারি করার পাওয়ার নেই? 100 বার আছে, হাইকোর্টের আছে। সো রিট জুরিডিকশন সুপ্রিম কোর্টের ক্ষেত্রে ইজ আ অরিজিনাল জুরিডিকশন বাট নট আ এক্সক্লুসিভ জুরিডিকশন। কথাটার মধ্যে ডিফারেন্স বুঝলে? অরিজিনাল মানে ডিরেক্টলি আমরা অ্যাপ্রোচ করতে পারছি, এক্সক্লুসিভ মানে আর কারোর কাছে আমরা অ্যাপ্রোচ করতে পারছি না। তাহলে রিটস এর ক্ষেত্রে সুপ্রিম কোর্টের অরিজিনাল জুরিডিকশন আছে, আমরা ডিরেক্টলি সুপ্রিম কোর্টে যেতেই পারি, বাট এক্সক্লুসিভ জুরিডিকশন নেই, কারণ আমাদের কাছে সেই বলতে পারো চয়েস আছে, আমরা হাইকোর্টেও যেতে পারি। ঠিক আছে, এবার এইখানে একটা কন্ডিশন অ্যাপ্লাই ছোট্ট করে বলে রাখি, যদি আজকে তোমরা সুপ্রিম কোর্টে ডিরেক্টলি যাও, যেতেই পারো, বাট ইন দ্যাট কেস তোমাকে আগে এক্সপ্লেনেশন দিতে হবে যে কেন তুমি হাইকোর্টে ডিরেক্টলি যাওনি। সেই এক্সপ্লেনেশন দিয়ে তুমি ডেফিনেটলি সুপ্রিম কোর্টে যেতেই পারো। তাহলে এত অবধি আশা করছি তোমরা বুঝতে পেরেছো। চলো, কারোর কোনো ডাউট নেই? দুটো হতে পারে, একদম ক্লাস না বুঝলে ডাউট থাকে না, অথবা ক্লাস ক্লিয়ার হলে ডাউট থাকে না। সো হোপফুলি কমপ্লিটলি বুঝতে পেরেছো, তাই জন্যই ডাউট নেই। ওকে, রাজদীপ বলছো ক্লিয়ার, ভেরি গুড। তো এই ক্ষেত্রে প্রসেসটা কি হয়? মানুষের কোনো হতে পারে ফান্ডামেন্টাল রাইটস ভায়োলেটেড হয়েছে, তখন মানুষ কি করবে? চলে যাবে সুপ্রিম কোর্টের কাছে, কমপ্লেন জানাবে। সুপ্রিম কোর্ট সেই ক্ষেত্রে একটা রিট জারি করতে পারে। এবার বুঝতে হবে একটা ডিফারেন্স তো আমরা দেখলাম, আর্টিকেল 32 ইন ইটসেলফ ইজ আ ফান্ডামেন্টাল রাইট and article 226 is not in itself a fundamental right, এটা আমাদের ক্লিয়ার। তাছাড়াও বোঝো সুপ্রিম কোর্টের রিট জুরিডিকশন অরিজিনাল হলেও এক্সক্লুসিভ কিন্তু নয়, কারণ হাইকোর্টের কাছেও সেই পাওয়ার রয়েছে, হাইকোর্ট চাইলে রিট জারি করতে পারে। ক্লিয়ার? নেক্সট আমরা দেখব কার রিট জুরিডিকশন ওয়াইডার। অ্যাকচুয়ালি হাইকোর্টের রিট জুরিডিকশন কিন্তু ওয়াইডার। হাইকোর্টের রিট জুরিডিকশন ওয়াইডার কেন বলো তো? কারণ আজকে শুধুমাত্র ফান্ডামেন্টাল রাইটস এর জন্য নয়, তাছাড়াও অন্যান্য কারণেও কিন্তু, অন্যান্য লিগ্যাল কারণেও কিন্তু হতে পারে হাইকোর্ট রিট জারি করতে পারে। ক্লিয়ার? মানে কোন লিগ্যাল রাইটের জন্য, লিগ্যাল রাইটের ভায়োলেশনের জন্যও কিন্তু আজকে হাইকোর্ট চাইলে কোন রিট জারি করতেই পারে। সো দিস ওয়াজ দ্য বেসিক ডিফারেন্স। এবার যদি তুমি টেরিটোরিয়াল জুরিডিকশনে চলে আসো, টেরিটোরিয়াল জুরিডিকশন কার বেশি হতে পারে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও। টেরিটোরিয়াল জুরিডিকশন কার বেশি হতে পারে? বলো, কমেন্ট সেকশনে বলো। টেরিটোরিয়াল জুরিডিকশন কিন্তু সুপ্রিম কোর্টের বেশি, রাইট? অলরাইট, সো এই হলো তোমাদের আর্টিকেল 32 অ্যাবসলিউটলি শিরাজিৎ সুপ্রিম কোর্টের, শুভম সুপ্রিম কোর্ট। সো এই ক্ষেত্রে আর্টিকেল 32 এন্ড আর্টিকেল 226 এর মধ্যে ডিফারেন্স আশা করছি সকলের ক্লিয়ার। এবার একটু দেখে নি রিটস গুলো নিয়ে ম্যাম অনেক কথা বললেন, এই কি কি রিটস আছে সেটা একটু বুঝিয়ে দিই। প্রথমেই রয়েছে হিবিয়াস কর্পাস।
সো বেসিক্যালি দিস ইজ আ ল্যাটিন ওয়ার্ড, ল্যাটিন ওয়ার্ড। এই ল্যাটিন টার্মটার মানে কি? টু হ্যাভ দ্য বডি অফ। এই ল্যাটিন টার্মটার অর্থ হলো টু হ্যাভ দ্য বডি অফ। এবার তোমাদের প্রশ্ন হবে, ম্যাম হ্যাভ দ্য বডি অফ মানে মানে কারোর বডি নিয়ে পালিয়ে যাচ্ছি? না, টু হ্যাভ দ্য বডি অফ মানে কোনো ব্যক্তিকে তুমি ভুলবশত বা ভুল করে অন্যায়ভাবে যদি অ্যারেস্ট করো, ধরে রাখো, তাহলে সেই ব্যক্তি কোর্টে যাবে এবং সেক্ষেত্রে জানাবে যে আমাকে অন্যায়ভাবে ধরে রাখা হয়েছে, অ্যান্ড তখন কোর্ট হিবিয়াস কর্পাস জারি করবে, যেখানে কোর্ট কৈফিয়ত চাইবে যে এই ব্যক্তিকে যে ধরে রাখা হয়েছে সেটা কেন ধরে রাখা হয়েছে, অন হোয়াট বেসিস এই ব্যক্তিকে ধরে রাখা হয়েছে। ঠিক আছে, ওকে। সো বেসিক্যালি এখানে আমরা কি প্রিজার্ভ করার চেষ্টা করছি? লিবার্টি অফ আ পারসনকে প্রিজার্ভ করার চেষ্টা করছি, যাতে তার লিবার্টি কোনো মতে ভায়োলেটেড না হয়, তাকে যাতে ইলিগালি ডিটেন না করা হয়। লিগালি তাকে ডিটেন করা যেতে পারে, বাট ইলিগালি তাকে ডিটেন যাতে না করা হয়, রাইট? আর আমাদের আর্টিকেল 22 থেকে আমরা জানতেই পারি প্রোটেকশন अगेंस्ट অ্যারেস্ট এন্ড ডিটেনশন। তাহলে আর্টিকেল 22 আমাদের কিন্তু অ্যাকচুয়ালি একটা কবচ দিয়ে রেখেছে। সেই কবচ যদি আজকে কেউ ভায়োলেট করে, আমরা স্বাভাবিকভাবে কোর্টের কাছে যাব, রাইট?